আসসালামু আলাইকুম। জনপদের খবরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। শেরপুর ময়মনসিংহ মহাসড়কে শেরপুর জেলা সদরের ভাতশালা ইউনিয়নের সাপমারি এলাকায় বাস চাপায় সিএনজি চালিত অটোরিকশার 5 আরোহী নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় এক নারী যাত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। শেরপুর সদর থানার ওসি জুবায়েদুল আলম জানান, অটোরিকশাটি একটি কুকুরকে পাশ কাটাতে গিয়ে ঢাকাগামী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সিএনজি চালক ও 2 নারী যাত্রী সহ 5 জন নিহত হন। সিএনজি আইতে পুকুর দিক থেকে সিএনজি আইসা সিএনজি সামনে কুত্তা পড়ছে, সিএনজি আবার ব্রেক করছে, গ্রান মারছে, গ্রান মেরে ডিভিশনের কাছে পশ্চিম থেকে ডিভিশনের সামনে যায় বাধা দিচ্ছে। ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন বলেছেন, আগামীতে দেশে দিনের আলোয় নির্বাচন হবে। যখন নির্বাচন হবে তখন ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দোরা ইসলামিয়া মদিনাতুল উলুম তাফসিরুল কুরআন মাহফিলে তিনি শত যোগ্য প্রার্থীদের নির্বাচিত করে সংসদে পাঠানোর আহ্বান জানান। তিনি আরও বলেন, নির্বাচিত প্রতিনিধিদের হাতে তারা ক্ষমতা হস্তান্তর করবেন। আগামী দিনেও নির্বাচন হবে, দিনের আলোতে নির্বাচন হবে। আগামী যখন নির্বাচন হবে তখন দিনের আলোতে ইনশাআল্লাহ আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান। আমরা তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করব। ক্ষমতায় থাকার জন্য, ক্ষমতায় বসার জন্য যত মানুষ মারা লাগে মারার জন্য প্রস্তুত থাকে, তারপরও আমাকে ক্ষমতায় থাকতে হবে। যা ক্ষমতার পাগল নওয়াজই করি যুগ যুগ ধরে ক্ষমতায় থাকে, তাদের পরিণতি ইতিহাসে অত্যন্ত মর্মান্তিক। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস চৌধুরীকে শেষ শ্রদ্ধা জানিয়েছে সিলেটবাসী। রোববার সকালে ঢাকা মেডিকেল থেকে তার মরদেহ সিলেটে নেওয়া হয়। দুপুর 2টায় সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে নেওয়া হয় জাতীয় পতাকায় মোড়ানো বীর মুক্তিযোদ্ধার মরদেহ। দলীয় নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে মরদেহ নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়ি কানাইঘাটে। বাদাসুর লাশ কানাইঘাট উপজেলার সড়কের বাজারে প্রয়াত হারিস চৌধুরী প্রতিষ্ঠিত শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানার আঙিনায় নির্ধারিত স্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সমাহিত করা হয়। 45 ঘণ্টা পর কর্মচাঞ্চল্য ফিরেছে নৌপথে। আরও শুরু হয়েছে পণ্যবাহী জাহাজ চলাচল। চাঁদপুরে এমভি আল বাখেরা জাহাজের 7 শ্রমিক হত্যার সুষ্ঠু তদন্ত, দোষীদের বিচার ও নৌপথে নিরাপত্তা সহ বিভিন্ন দাবিতে নৌ শ্রমিকরা রাত 12টায় ধর্মঘটে নামেন। তবে দাবি পূরণের আশ্বাসে শনিবার রাত 9টার দিকে ধর্মঘট স্থগিত করার কথা জানায় বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। এর আগে ফেডারেশনের নেতাদের সঙ্গে বৈঠক করেন নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মোহাম্মদ মাকসুদ আলম। বৈঠকে দাবি পূরণের আশ্বাস দেওয়া হলে কর্মবিরতি স্থগিত করেন শ্রমিক নেতারা। রোববার সকাল থেকে পণ্যবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। এছাড়াও বিভিন্ন স্থানে আটকে থাকা নৌযানগুলো লোড ও আনলোড করা হচ্ছে। চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেছেন, বিভিন্ন ওয়ার্ডে যে সকল পরিচ্ছন্ন কর্মী কাজে অনুপস্থিত থাকবেন তাদেরকে চাকরি থেকে বহিষ্কার করে নতুন লোক নিয়োগ দেওয়া হবে। দুপুরে চট্টগ্রামের পশ্চিম 16 শহর ওয়ার্ড এলাকায় পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। মেয়র বলেন, আগামী 3 মাসের জন্য মশার ওষুধ মজুত করা হয়েছে। এইসব ওষুধ প্রতি ওয়ার্ডে প্রয়োজন মতো স্প্রে করার নির্দেশনাও দেওয়া হয়েছে। সেই সময় সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিএনপি ঘোষিত রাষ্ট্র সংস্কারের 31 দফা তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলায় উঠান বৈঠক হয়েছে। একই সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে শীতার্ত মানুষের মাঝে সপ্তাহব্যাপী 23টি স্থানে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন হয়েছে। উপস্থিত বক্তারা জানান, বিএনপি ঘোষিত রাষ্ট্র সংস্কারের 31 দফা বাস্তবায়নে সবাইকে একসাথে কাজ করতে হবে। উপস্থিত ছিলেন বিএনপি নেতা বজলুল করিম চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম শিকদার, তেজারত গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ মিনহাজউদ্দিন ও অন্যরা। সাভার গলফ ক্লাবে 3 দিনের নবম ওয়ালটন কাপ গলফ টুর্নামেন্ট শেষ হয়েছে। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে মোহাম্মদ আনিসুল হাসান। টুর্নামেন্টে বিদেশি গলফার সহ 333 জন গলফার অংশ নেন।
সাভার গলফ ক্লাবের ক্লাব হাউস মিলনায়তনে বিজয়ীদের পুরস্কার তুলে দেন জিওসি নবম পদাতিক ডিভিশন ও সাভার গলফ ক্লাবের প্রেসিডেন্ট মেজর জেনারেল মোহাম্মদ মঈন খান। এর আগে গলফ ক্লাবে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ওয়ালটন গ্রুপের পরিচালক এস.এম. নুরুল আলম রিজভী ও অন্যরা। আরও ছিলেন গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট, সদস্য সচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তারা। দেশে জনপ্রিয় হয়ে উঠছে বিদেশি পাখি পালন। এ পেশায় এগিয়ে আসছেন টাঙ্গাইলের তরুণ উদ্যোক্তারা। উৎপাদন করছেন লাখ টাকা দামের পাখি। এতে একদিকে যেমন আমদানি নির্ভরতা কমবে, অন্যদিকে বাড়ছে কর্মসংস্থানও। পাখি উৎপাদনের এই নতুন খাত অর্থনীতিতে বড় অবদান রাখবে বলছেন সংশ্লিষ্টরা। টাঙ্গাইল প্রতিনিধি মুসলিম উদ্দিন আহমেদের রিপোর্ট। শৈশব থেকে পাখি পালনের শখ শহরের কান্দিলা এলাকার অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী সোহান খানের। শখের বসে 2018 সালে শুরু করেন বিদেশি পাখির উৎপাদন। কয়েক বছরের প্রচেষ্টায় খামারে উৎপাদন করেছেন লাভবার্ড, ককাটেল, কুনুর, লরিকেট, মং প্যারাকিট ও বার্জিনা সহ বিভিন্ন প্রজাতির প্রায় 60 জোড়া বিদেশি পাখি, যার দাম 5,000 থেকে শুরু করে 50,000 টাকা পর্যন্ত। 2025 সালে পুরোপুরি বাণিজ্যিকভাবে বাজারে ছাড়া হবে এসব। এই পাখিটাকে আরো অনেক বেশি বড় করা, আমার খামারটাকে অনেক বড় করা, যাতে বাণিজ্যিকভাবে আমি সেই মানুষের ডিমান্ডগুলো ফুলফিল করতে পারি। কারণ প্রচুর পরিমাণ মানুষ পাখি চায় আমার কাছে, যেগুলো আমি নিজে দিতে পারি না। আমাদের দেশে আরো অনেক খামার আছে, বাট আরো দরকার। সোহানের মতন বাণিজ্যিকভাবে পাখির খামার করার স্বপ্ন দেখছেন অনেকেই। বেকার যুব সমাজ যারা আছে তারা পাখির খামার করে অবশ্যই ভালো কিছু করতে পারবে। আমার পাখি ভালো লাগে, দেখতে দেখতে আসলে পাখির প্রতি ভালোবাসা তৈরি হয়েছে। দেশে এই করতে পারলে আপনার হলো সেটা থাকবে বাংলাদেশে টাকা। এমন উদ্যোগ বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের পাশাপাশি দেশের অর্থনৈতিক গতিকে ত্বরান্বিত করবে বলছেন পরিবেশবিদরা। তরুণ উদ্যোক্তা রয়েছে, তাদেরকে যদি আমরা অনুপ্রাণিত করতে পারি তাহলে তারা পাখির খামার করে সফলতা অর্জন করতে পারবে এবং বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে। ইতিমধ্যেই টাঙ্গাইল সহ বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে কিছু তরুণ এই উদ্যোগ গ্রহণ করেছে এবং তারা সফল হচ্ছে। সম্ভাবনাময় এই খাতের উন্নয়নে সরকারের সহযোগিতা জরুরি বলছেন সংশ্লিষ্টরা। টাঙ্গাইল থেকে মুসলিম উদ্দিন আহমেদ, চ্যানেল আই। জনপদের খবর এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।